আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ফ্যাসিবাদ যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারী সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ মিলনায়তনে মহিলা দলের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় তিনি এই আহ্বান জানান। বলেন, নারীকে মূলধারার বাইরে রেখে নিরাপদ রাষ্ট্র গড়া সম্ভব নয়। খান আলামিন জানাচ্ছেন এই বিস্তারিত। মহিলা দলের উদ্যোগে শ্রমিক ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান 2024-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা কি প্রস্তুত আছি আগামীর জন্য? এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানের পর একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। ফ্যাসিবাদ আর চরমপন্থা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারী সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করা গেলে বৈষম্য দূর হবে। নিরাপদ রাষ্ট্র গড়তে তাদেরকে মূলধারায় রাখতে হবে। দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ আশা করেন তারেক রহমান। স্বাধীনতা যুদ্ধের অর্জন। খান আলামিন, আরটিভি, ঢাকা। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের মালিকানা ফিরিয়ে দিতেই নির্বাচন চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান বহির্বিশ্বে ক্ষুণ্ণ হতে পারে। কাদা ছোড়াছড়ি ভবিষ্যৎ রাজনীতিকে ভালো কিছু দিবে না। সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। রাকিব হাসানের রিপোর্ট। সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজনে এই আলোচনা সভা। ঐক্যবদ্ধ না থাকলে ১/১১ মতো ঘটনা ঘটা এখনো অস্বাভাবিক কিছু নয়। নেতাকর্মীদের সতর্ক করে এই বার্তা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জুলাই বলছি, জুলাই আগস্ট বলছি, জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে। যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি, আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে ব্যর্থ হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান বহির্বিশ্বে ক্ষুণ্ণ হবে বলে শঙ্কা বিএনপির মহাসচিবের। আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি আজকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা বিজ্ঞ আইনজীবী যারা এখানে আছেন, আপনাদের অবদান এই জাতি কোনোদিন ভোলা উচিত নয় এবং স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে মির্জা ফখরুল বলেন, তাদের নির্বাচন চাওয়ার যৌক্তিকতা এখন প্রমাণিত। আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতারা স্বৈরাচার পতনের গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। দয়া করে অর্জনকে কুক্ষিগত করে শেখ হাসিনার মতো পলায়নের রাস্তা তৈরি করেন না। সবাইকে সঙ্গে নিয়ে একটি বসবাসযোগ্য রাষ্ট্র নির্মাণের কথাও জানান বিএনপির নেতারা। রাকিব হাসান, আরটিভি, ঢাকা। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সাথে জনগণের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও জানান তিনি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে, তার থেকে একদিন বেশি নয়। দুপুরে সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। গেল এক বছরে নিজ মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে
ইনভলভ আছে। এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতায় আসবে, তো তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। নির্বাচন নিয়ে সরকারের ভাবনার কথা তুলে ধরেন আইন উপদেষ্টা। আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমার 90% বলতে তারা ভোট দেয় নাই, বুঝছেন। যাই হোক, আমাদের সেই দুঃখ বুঝবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। এদিকে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না, জনগণের অংশগ্রহণই তা নিশ্চিত করবে। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে, এবং এর পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থা। অপতথ্য কিংবা মিথ্যা প্রোপাগান্ডা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আমি বলবো যে এটা আমাদের গভর্নমেন্ট কেন, সামনে যে কোনো গভর্নমেন্ট আসলে এটা হবে তার একটা বড় কাজ। ডিসইনফরমেশনকে আপনি কিভাবে কমব্যাট করবেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। তামাক কোম্পানির প্রভাবমুক্ত নীতি নির্ধারণ নিশ্চিত করায় জনস্বাস্থ্যের সুরক্ষার প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার FCTCর বাস্তবায়ন ও আর্টিকেল 5.3 প্রতিপালনে সরকারের দায়বদ্ধতার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ট্যাবাকো কন্ট্রোল FCTC এর আর্টিকেল 5.3 অনুযায়ী তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থ ও জনস্বার্থ কখনো এক হতে পারে না। সরকারকে তামাক কোম্পানির প্রভাব থেকে মুক্ত থেকে জনস্বাস্থ্য বান্ধব নীতি নির্ধারণে অঙ্গীকারবদ্ধ হতে হবে। দেশের নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শাসন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ জাতীয় বিভিন্ন ইস্যুতে কার্যকর নেতৃত্ব প্রয়োজন। জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে অংশীজনদের নতুনভাবে ভাবতে হবে, এমন মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ফেলোদের উদ্দেশ্যে বলেন, জাতীয় স্বার্থকে সবার অগ্রাধিকার দিতে হবে। ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করা ৪৫ জন ফেলোকে সনদ তুলে দেন সেনাপ্রধান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন NDC কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক। To develop a shared perspective on national security and development. দেশের নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শাসন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুসমূহে কার্যকর নেতৃত্ব এবং অংশীজনদের মধ্যে যৌথ উপলব্ধির অনেক প্রয়োজন। ক্যাপস্টোন কোর্স এই কলেজকে এমন একটি অনন্য প্ল্যাটফর্মে পরিণত করেছে যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন। জাতীয় ইস্যু ও চ্যালেঞ্জগুলো বুঝে নেতৃত্ব প্রদান করা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মনোভাব তৈরি করতে হবে। জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন কিংবা সরকারের কাছ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা এলে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। এক প্রেস ব্রিফিংয়ে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম আরও জানান, দেশের অস্থিরতা কাটাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। দেশব্যাপী নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পদক্ষেপ ও অভিযানের বিস্তারিত তুলে ধরেছে আইএসপিআর। এক প্রেস ব্রিফিংয়ে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাস, ভেজাল খাদ্য, অনলাইন প্রতারণা থেকে শুরু করে পার্বত্য অঞ্চলের সংঘাত দমন পর্যন্ত নানা ক্ষেত্রেই রয়েছে দৃশ্যমান সাফল্য। অভিযানের পরিচালনার অংশ হিসেবে বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সেনাবাহিনী এখনো সরকার বা নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি। আমরা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে বা ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশনা পাইনি নির্বাচনের
বিষয়। এছাড়াও গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠলেও কর্নেল শফিকুল ইসলাম জানান, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, প্রাণনাশের হুমকি থাকায় তারা সেদিন বল প্রয়োগ করেছে। আভিযানিক কারণে যদি কোনো অতিরিক্ত ক্যাম্প এস্টাবলিশ করতে হয় তাহলে আমরা টিওবি, টেম্পোরারি অপারেটিং বেস করে সেইখান থেকে আমরা আমাদের আভিযানিক কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং এতে আমাদের আভিযানিক কার্যক্রমের কোনো সমস্যা হচ্ছে না। আর পার্বত্য চট্টগ্রামে কেএনএফ কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না উল্লেখ করে তিনি আরো বলেন, সব বাহিনী সম্মিলিতভাবে কাজ করলে সন্ত্রাসী সংগঠন নির্মূল করা সম্ভব। সকল আইন শৃঙ্খলা বাহিনীকে একত্রে কাজ করতে হবে এবং যাদেরকে অগ্রভাগে কাজ করা দরকার তাদেরকে আরো ইফেক্টিভ হতে হবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। কালই আলোচনার বিস্তারিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। খসড়াকে পূর্ণাঙ্গ সনদের রূপ দিয়ে দলগুলোর কাছে স্বাক্ষরের জন্য দেওয়া হবে। এছাড়া সনদ বাস্তবায়নের জন্য আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আলী রিয়াজ জানান, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কয়েকটি দল একমত হতে পারেনি। এদিকে ঐকমত্য কমিশনের 826টি প্রস্তাবের মধ্যে 775টিতে একমত বিএনপি, 51টিতে ভিন্ন মত দলটির। এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের মূলনীতির সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বহাল রাখার পক্ষে বিএনপি। এদিকে নিজেদের পছন্দ না হওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা সভা বর্জন করেছে বাম ধারার 4টি দল। জাতীয় সনদটার পূর্ণাঙ্গ রূপ দেয়া, আগামী কয়েকদিন ধরে আমরা সেই কাজটাই করব। পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা পৌঁছে দেব। তাদের কিছু যদি মতামত থাকে, সেগুলো যদি সংশোধন করতে হয় সেগুলো আমরা করব এবং তারপরেই কেবলমাত্র এটি বাস্তবায়ন বিষয়ক আলোচনার সূত্রপাত হতে পারে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। বেলা 11টার দিকে তারা সড়ক অবরোধ করে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে যানজট দেখা দেয়। 31 জুলাই 2024 9 দফা দাবিতে হাইকোর্টের সামনে ছিল মার্চ ফর জাস্টিস কর্মসূচি। শান্তিপূর্ণ সেই কর্মসূচিতেও আসে পুলিশি বাধা। গণ আটকের প্রতিবাদে পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যান এক নারী শিক্ষার্থী, হয়ে ওঠেন আন্দোলনের সাহসের প্রতীক। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অবদান আজও অম্লান। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে তখন বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়েছে দাবানলের মতো। সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় এভাবে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যান নুসরাত। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর আলমকে তখন গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। ক্ষোভ, দ্রোহ আর প্রতিবাদে উত্তাল সময়টাতে হত্যাকাণ্ডের পাশাপাশি গণগ্রেফতার জোরদার করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে নূর আলমকে গ্রেফতারের পর তার এই রক্তচক্ষুই বলে দেয় কতটা ক্ষোভ জন্ম নিয়েছিল জালিম শাহীর বিরুদ্ধে। সে সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে নূর জানান, আটকের পর বাসায় জানিয়েছিলেন হয়তো এটাই তার মায়ের সঙ্গে শেষ কথা। আমাদেরকে হয়তো কোন একটা কারাগারে নিয়ে যাওয়া হবে, হয়তো কয়েকদিনের ভিতরে আমাদের লাশও বের হইতে পারে, আর নয়তো আমরা আর ফিরে আসবো না। আমার এখনো মনে হচ্ছে যে ওই শাহবাগ থানার ভিতরে তখন ছিল এডিসি ইমরুল, তিনি আমার বুকের ভিতরে রাইফেল ধরে রেখেছিলেন। তবে নুসরাত ছিল নাছোড়বান্দা। ভাইকে গ্রেফতারের প্রতিবাদে দাঁড়িয়ে যান প্রিজন ভ্যানের সামনে। তার সাহসের কাছে শেষ পর্যন্ত হার মানে পুলিশের বেআইনি গ্রেফতার। গাড়িটা সামনের দিকে আগাচ্ছিল, আমি আরো গাড়ির সামনে যে বলি যে এখান থেকে গাড়ি থামান, যদি যেতে হয় আমার উপর দিয়ে যান, মানে প্রত্যেকটা ভাইকে যতক্ষণ না ছাড়া হবে আমি গাড়ির সামনে থেকে সরবো না। 3 জন পুলিশ, লেডি পুলিশ আসে এবং আমাকে গাড়ির সামনে থেকে টেনে নিয়ে যায়। নুসরাতের আক্ষেপ, আন্দোলনের পর নেতৃত্ব স্থানীয় কেউ আর খোঁজ নেয়নি। সব ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। প্রাইভেট ইউনিভার্সিটির স্টেকে যাদেরকে জায়গা দেওয়ার ক্ষেত্রে তারা
হয়তো দায় সরানোর জন্য 2-1 জনকে তারা জায়গা দিল। ওইরকম ভাবে নাহিদ বলেন, সাজিদ, হাসনাত, এদের কারো কাছ থেকে আমার সাথে ওইরকম যোগাযোগ হয়নি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফলে অংশ নেয়া নূর মনে করেন সুন্দর আগামী গড়তে পারবে তরুণরা। 24-এর আন্দোলনের পরে মোটামুটি প্রাইভেটের স্টুডেন্টসদেরকে প্রতি যে একটা মনোভাব ছিল সবার, যে প্রাইভেট ইউনিভার্সিটিজ স্টুডেন্টসরা রাজনীতি সচেতন না, এই প্রেক্ষাপটটা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। জুলাই আন্দোলন ঘিরে প্রাণ গিয়েছে 2000-এর মতো। হৃদয় বিদারক এমন বেদনার উপাখ্যান আর ভবিষ্যতে দেখতে চায় না তরুণ সমাজ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এবার রাশিয়ার ভূমিকম্প প্রসঙ্গ। স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের পর এখনও কাটছে না সুনামি আতঙ্ক। ইতোমধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়েছে জাপান ও চীনে। জাপানে কোনো প্রাণহানি না ঘটলেও চীনে দেখা দিয়েছে প্রবল বন্যা। এখন পর্যন্ত দেশটিতে 38 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীনা গণমাধ্যমগুলো। এদিকে সুনামির আতঙ্কে নতুন করে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। অর্ণব প্রসাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাশিয়ার স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে সুনামির আশঙ্কা। 52 দেশে জারি রয়েছে সুনামি সতর্কতা। এরই মধ্যে সুনামি আঘাত এনেছে জাপান ও চীনে। জাপানে বুধবার 3 মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ে। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে প্রায় 2 লাখ বাসিন্দাকে উপকূল থেকে সরিয়ে নেয়ায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবে চীনের বেইজিংয়ে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ, দেখা দিয়েছে বন্যা। রাজধানী বেইজিং, সাংঘাই সহ অনেক শহরে তলিয়ে গেছে বেশিরভাগ অবকাঠামো। ঘটেছে প্রাণহানির ঘটনাও। দেশটির উত্তরের প্রদেশ হেবেইয়ের ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন জাপান ছাড়াও সুনামির আতঙ্কে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর ও সকল শিক্ষা প্রতিষ্ঠান। উপকূল থেকে বাসিন্দাদের সরানোর প্রক্রিয়াও শুরু করেছে দেশটির প্রশাসন। অর্ণব প্রসাদ, RTV। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিচার শুরু। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দের জালিয়াতির ঘটনায় মামলাগুলো করে দুদক। এই বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ 12 জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 17 এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামি 18 জন। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য 11 আগস্ট দিন ধার্য করা হয়েছে বলেও জানান মীর আহমেদ আলী সালাম। মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির জান্তা সরকার। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে সিদ্ধান্তটি। দেশের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক অডিও বার্তায় নিশ্চিত করেন দেশটির জান্তা সরকারের মুখপাত্র জৌ মিন্তুন। নির্বাচনে বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সামরিক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তুন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে অং সান সুচির নেতৃত্বাধীন NLD সরকারের পতনের পর থেকে জরুরি অবস্থা জারি রয়েছে। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য 23 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিকেলে বাফুফেতে দল ঘোষণা করেন কোচ পিটার বাটলার, যেখানে সর্বশেষ সাফজয়ী দলের 23 জনকেই দলে রেখেছেন তিনি। এবারে বয়স ভিত্তিক এশিয়ান কাপ বাছাই 8টি গ্রুপে লড়াই করবে 33টি দল, যেখানে আফ্রিকা সাগরিকাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। আগামী 6 আগস্ট টুর্নামেন্টে নামবে বাংলাদেশ। গ্রুপগুলোর সেরা 8 দল যাবে মূল পর্বে। পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা 3 দলও পাবে থাইল্যান্ডের টিকিট।
রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।